সমরেখ ভেক্টর। সমরেখ ভেক্টর এইটাকে বলে কোলিনিয়ার ভেক্টর। আচ্ছা, প্রথমে আমরা সংজ্ঞাটা পড়ে নিই। সংজ্ঞা হচ্ছে দুই বা ততোধিক ভেক্টর যদি একই রেখায় বা সমান্তরালে থাকে তাদেরকে বলে কি? সদৃশ, মানে সমরেখ ভেক্টর। ঠিক আছে? আচ্ছা, তাহলে ব্যাপারটা কেমন? উদাহরণ দেখি আমরা। ধরো এটা একটা রেখা, এই রেখার ওপর একটা ভেক্টর আছে, এটা হচ্ছে এ ভেক্টর। আরেকটা ভেক্টর আছে, এটা হচ্ছে বি ভেক্টর। আরেকটা ভেক্টর আছে, এটা হচ্ছে সি ভেক্টর। ঠিক আছে? এগুলার মান কিন্তু যে কোনো কিছু হইতে পারে। ঠিক আছে? এটার মান কোনো ফ্যাক্টর না, জাস্ট খালি কি ভেক্টরটা একই রেখায় থাকবে অথবা সমান্তরালে থাকবে। আচ্ছা, এখন দেখো এই এ ভেক্টর আর বি ভেক্টরটা এরা কি একই রেখায় আছে, এবং সি ভেক্টরটা কি ওই দুই ভেক্টরের সমান্তরাল আছে। তাইলে এই তিনটা ভেক্টর কি পরস্পর সমরেখ ভেক্টর। তাইলে সমরেখ ভেক্টর হওয়ার শর্তগুলো কি কি হচ্ছে? সমরেখ ভেক্টর হওয়ার ক্ষেত্রে যে একই রেখায় থাকবে, রেখায় বা সমান্তরালে থাকবে। দুই, মান মান কি যে কোনো হইতে পারবে, যে কোনো ভেক্টর। মানে কি কোনো দেখছিলাম আমরা মানের কোনো চেঞ্জ হয়েছে কি? বা মান যে কোনোটা দিলে আমার কি হচ্ছে, এটা যদি 5 হয়, এটা 10 হয়, এটা 20 হয়, কোনো সমস্যা নাই। আমাদের ব্যাপারটা হচ্ছে এটা এই তিনটা সমরেখ ভেক্টর হয়ে যাবে, কারণ শর্ত কি হয়েছে? একই রেখায় একই সমান্তরালে আছে। ঠিক আছে? আচ্ছা, তাইলে মান কি হতে পারে? যে কোনো, যে কোনো মানের অনেকগুলো ভেক্টর থাকলেও চলবে, অসুবিধা নেই। 3 হচ্ছে দিক হইতে হবে একই দিকে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা লিখব সমতলীয় ভেক্টর। সমতলীয় ভেক্টর এটাকে বলে হচ্ছে কোপ্ল্যানার। কোপ্ল্যানার ভেক্টর। আচ্ছা, সংজ্ঞা কি হবে? শব্দটাই পরিচিত যে সমতলীয়, তার মানে কি একই তলে থাকবে। তাহলে কি লিখতে পারি? দুই বা ততোধিক ভেক্টর যদি একই তলে অবস্থান করে তখন তাদেরকে কি বলবো? সমতলীয় ভেক্টর। আচ্ছা,
ব্যাপারটা কেমন? ব্যাপারটা হচ্ছে যে মনে করো তুমি একটা খাতা নিছো, ঠিক আছে? একটা খাতা নিছো, এটা হচ্ছে সেই খাতার পৃষ্ঠাটা। আচ্ছা, এই খাতার ভেতর আমি ভেক্টর নিলাম। আচ্ছা, এই ভেক্টরগুলার সবগুলার মান আলাদা। এই যে ভেক্টরগুলা নিলাম আমরা, এই ভেক্টরগুলার সবগুলার মান আলাদা আলাদা। দেখে দেখে কিন্তু বোঝা যাচ্ছে একটা ছোট একটা বড়। আচ্ছা, দিকও কিন্তু কোনোটারই কি সেম না, কিন্তু সব ভেক্টরগুলাই এই একটাই যে পৃষ্ঠা নিছিলাম সেই পৃষ্ঠার মধ্যেই আমি আঁকাইছি, ঠিক আছে? তার মানে এই ভেক্টরগুলাকে এখন বলা যাচ্ছে কি সমতলীয় ভেক্টর, ঠিক আছে? তাইলে শর্ত কি বলবো আমরা? প্রথম কথা কি, একই তলে থাকবে, একই তলে অবস্থিত হবে। দুই, মান কি, মান হওয়ার কোনো শর্ত আছে? না, মান যে কোনো কিছু হইতে পারে। যে কোনো দিকের ক্ষেত্রে দিকও কি হবে? যে কোনো, ঠিক আছে? দেখো এখানে, দেখো কোনো দিকের কোনো, মানে আমাদের কোনো দিকের প্রয়োজন নাই। যে কোনো দিকে ভেক্টর থাকতে পারে, কিন্তু ওই একটা পৃষ্ঠার মধ্যেই আছে, অর্থাৎ একটা তলে আছে। এই জন্য এটাকে কি বলবো আমরা? সবগুলাকে বলবো সম প্রারম্ভিক, সরি, সমতলীয় ভেক্টর। এবার আমরা পড়বো হচ্ছে সম প্রারম্ভিক ভেক্টর। এটারে বলে কো ইনি কো ইনিশিয়াল ভেক্টর, ঠিক আছে? আচ্ছা, সমপ্রারম্ভিক ভেক্টর কি? সমপ্রারম্ভিক ব্যাপারটা একটু চিন্তা করে, যে সমপ্রারম্ভিক, প্রারম্ভিক মানে কি? শুরু হওয়া। তার মানে দুই বা ততোধিক ভেক্টর যদি একই বিন্দু থেকে শুরু হয়, তাদেরকে কি বলবো আমরা? সমপ্রারম্ভিক ভেক্টর, ঠিক আছে? আচ্ছা, কেমন হইতে পারে জিনিসটা? যে এখানে একটা বিন্দু নিলাম আমরা, তো এই বিন্দুতে একটা ভেক্টর আঁকাইলাম, এ ভেক্টর, আরেকটা ভেক্টর দিলাম বি ভেক্টর, আরেকটা ভেক্টর দিলাম সি ভেক্টর। দেখো এই ভেক্টর গুলার সবগুলাই কি শুরু হয়েছে কোথায়? আদি বিন্দু কোথায়? একই জায়গায়, ঠিক আছে? আদি বিন্দু কোথায় থাকবে? একই জায়গায়। আচ্ছা, আদি বিন্দু বা পাদবিন্দু যেটাই বলো, অসুবিধা নাই। এই আদি বিন্দু বা পাদবিন্দু থাকবে কি একই জায়গায়, সবগুলো যুক্ত থাকবে। তাইলে প্রথম শর্ত আমরা কি লিখতে পারতেছি? শর্ত নাম্বার 1, একই আদি বিন্দু বিশিষ্ট। মানের ক্ষেত্রে মান যে কোনো হইতে পারে, দিকও যে কোনো দিকেই হতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা শিখি পোলার ভেক্টর। পোলার বলে হচ্ছে, এটা ইংলিশ বাংলা সব সেম, পোলার ভেক্টর। আচ্ছা, পোলার ভেক্টর জিনিসটা কি? যে
এটার সংজ্ঞাটা আরেক মানে একটু ক্রিটিক্যাল। বোঝা গেছে কি? জিনিসটা বুঝতে একটু কঠিন হবে, কিন্তু জিনিসটা আমরা সবসময় ব্যবহার করি। ভেক্টরের ক্ষেত্রে সব ক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে পোলার ভেক্টরগুলো ব্যবহার করব। আচ্ছা, তো এটার সংজ্ঞাটা এভাবে দেওয়া যায় যে যে ভেক্টরকে তার দিক বরাবর আঁকা যায়। ঠিক আছে? যে ভেক্টরকে তার দিক বরাবর আঁকা যায় তাদেরকে কি বলে? পোলার ভেক্টর বলে। আচ্ছা, ব্যাপারটা কেমন হইলো দেখো। যে ধরো এইখানে আমরা একটা বস্তু রাখছি, এর ওপর আমি একটা বল দিচ্ছি। ঠিক আছে? এইখান থেকে বল দেওয়া শুরু করলাম, আমি বস্তুটাতে বল দিলাম, এত দূর পর্যন্ত বস্তুটাকে নিয়ে আসলাম। ঠিক আছে? আচ্ছা, তো এই যে বলটা দিছি, এই বলটা কি একটা ভেক্টর রাশি না? এখন দেখো, এই বলটাকে আমি কি আঁকতে পারছি না? যে এই বিন্দু থেকে বল দেওয়া শুরু করছিলাম, এই যে এই বিন্দু থেকে বল দেওয়া শুরু করছিলাম, আমার এখানে এসে বল দেওয়া শেষ করে দিছি। তার মানে এই যে একটা রেখার দৈর্ঘ্য, এটা দ্বারা আমরা বলের মান পাবো, আবার একটা ডিরেকশন পাচ্ছি। ঠিক আছে? তার মানে বলটাকে আমি কি এখানে আঁকাইতে পারছি। বলটাকে আমি কি বুঝাইতে পারছি যে এখানে আমি একটা বল দিছি এবং সেই বলটাকে আমি আঁকাইতে পারছি। ঠিক আছে? তাইলে এই যে বল, সরণ, আবার কি যে একটা বস্তুর কখন সরণ হচ্ছে, ধরো এখান থেকে এতটুকুতে সরণ হইলো, কতটুকু সরণ হইলো? এর সমান ধরো 5i। তো এই যে, আচ্ছা, আই জে কে এটা এখনো পড়ি নাই, আমরা পড়বো, এগুলো অসুবিধা নাই। তো এই যে 5 একক পরিমাণ আমরা কি হয়েছে সামনের দিকে আগাইছি, অর্থাৎ সরণ হয়েছে কতটুকু? সরণ হয়েছে 5 পরিমাণ। ঠিক আছে? তো এই যে সরণটাকে আমরা কি করলাম, এই বিন্দু থেকে এই বিন্দুতে পৌঁছাইছি, অর্থাৎ জিনিসটাকে কি আমরা আঁকাইতে পারতেছি। ঠিক আছে? তাইলে সরণ, বেগ, ত্বরণ, বল, এগুলো সবগুলাই মোটামুটি পোলার ভেক্টর। ঠিক আছে? তো পোলার ভেক্টরের ক্ষেত্রে কিছু কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে। এক এক নাম্বার জিনিস, সেটা হচ্ছে এটা ঘূর্ণনের সাথে যুক্ত নয়। সাথে যুক্ত নয়। যত প্রকারের ঘূর্ণন বলবে তখনই বুঝে নিব যে এটা পোলার ভেক্টর নয়। ঠিক আছে? আচ্ছা, এইটার দিকটা হয়, এটার দিক হবে হচ্ছে বস্তুর গতির দিকে। দেখো, এখানে দেখো, খেয়াল করো ভালো করে, যে বস্তুটা কি এদিকে গতিশীল, তার মানে এর দিকটাও কি ওই দিকে, যেদিকে বল দিছি, বলটা কি আমরা দিক পাইছি না? তো বস্তুর গতির দিকেই, দিকটা হবে কি বস্তুর গতির দিকে। আচ্ছা, আবার আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে এর প্রয়োগ বিন্দু বা আদি বিন্দু একই কথা, অসুবিধা নাই। প্রয়োগ বিন্দু বা আদি বিন্দু জানা যায়। এখানে আমরা কি আদি বিন্দু জানতে পারতেছি না, এই যে এটা কি আদি বিন্দু না? সরণেরও আদি বিন্দু জানতে পারতেছি আমরা, বলেরও আদি বিন্দু কি জানতে পারতেছি। তাইলে এটা কি পোলার ভেক্টরের প্রয়োগ বিন্দু বা আদি বিন্দু জানা থাকে। তাহলে উদাহরণ আমরা কি কি পড়লাম? যে সরণ, বেগ, বল ইত্যাদি। ঠিক আছে? অর্থাৎ আমরা ন্যাচারালি যে জিনিসগুলোকে ব্যবহার করি, যে ভেক্টরগুলা ব্যবহার করব। আচ্ছা, আরেকটা ভেক্টর, সেটা হচ্ছে অক্ষীয় ভেক্টর। এটারে বলে অ্যাক্সিয়াল ভেক্টর।
এটা হচ্ছে সরাসরি সংজ্ঞাত লেখা যায় যে ভেক্টর ঘূর্ণনের সাথে যুক্ত তাকে আক্সিয়াল ভেক্টর বলে। ঠিক আছে, অর্থাৎ ধরো এখানে একটা চাকতি নিলাম আমরা, আচ্ছা, তো এই চাকতিটা এর যদি কৌণিক ভরবেগ বের করি আমরা, কৌণিক ভরবেগ মানে কি, যে বস্তুটার কৌণিক মানে ভর, কৌণিক ভরবেগ জিনিসটা হচ্ছে যে এটার যে ব্যাসার্ধ আছে আর এর যে রৈখিক ভরবেগ আছে এটার ক্রস গুণন আমরা পড়ি নাই, পড়বো। ঠিক আছে, এদের ক্রস গুণনকে বলে কৌণিক ভরবেগ। আচ্ছা, তো ক্রস গুণনের সময় আমরা পরে যে দেখবো যে ক্রস গুণনের যে দিকটা হয় সেই দিকটা হয় তলের উপর লম্ব বরাবর। ঠিক আছে, তাইলে আমাদের ভেক্টর দুইটা ছিল এই দিকে, একটা এইদিকে একটা এইদিকে, কিন্তু তার দিকটা কোন দিকে গেল, সেই দিকটা গেল ওপরের দিকে। বোঝা গেছে কি, যে এটা তলে নাই আর, আমাদের যে দিকটা ছিল সেটা আর কি এর তলের ওপর নাই, এটা হয়ে গেছে কি তলের সাথে লম্ব বরাবর। আচ্ছা, তো এটার ক্ষেত্রে দেখো, প্রথমেই তো বললাম যে এটা কি হবে, ঘূর্ণনের সাথে যুক্ত থাকবে। এখন আরো কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আদি বিন্দু জানা যায় না। ঠিক আছে, এই বস্তুর ওপর আমি কোথায় থেকে বল দিচ্ছি, এই ঘূর্ণনশীল বস্তুর ওপর আমি যেখানেই বল দেই দিকটা হবে কি একই দিকে যাবে। যেখান থেকে আমি রৈখিক ভরবেগ পরিমাপ মানে কৌণিক ভরবেগটা পরিমাপ করব, সেখান থেকে দিকটা কোন দিকে হবে, ঠিক উপরের দিকে হবে। তুমি যদি এইখানে দাও, এখান থেকে পরিমাপ করো তাও এই দিকটা উপরের দিকে, এখান থেকে পরিমাপ করো তাও দিকটা উপরের দিকেই হবে। কোনো এটা মানে বুঝতে পারবো না যে আমি কই মানে কোন বিন্দুতে আমি ক্যালকুলেট করতেছি। ঠিক আছে, আচ্ছা, তো এর দিকটা হয় হচ্ছে কি বললাম, যে এর দিক কোন দিকে হয়, ঘূর্ণন অক্ষ বরাবর। এর দিকটা হয় কি, এই যে এটা হচ্ছে ঘূর্ণন অক্ষ, এই ঘূর্ণন অক্ষ বরাবর হয়। এর উদাহরণ যত প্রকারের কৌণিক দেখবা সবগুলাই হচ্ছে অক্ষীয় ভেক্টর। ঠিক আছে, যত প্রকারের কৌণিক আছে, যেমন কি কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, সবগুলাই যত কৌণিক থাকবে সবগুলাই কি অক্ষীয় ভেক্টর।